উইন্টার ইজ কামিং, তার মানে বিপদ আসছে। রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে? তাহলে বিএনপি কি বসে বসে আঙুল চুষবে? সেই জামাত হবে অনেক শক্তিশালী। নির্বাচন তো হবেই। ৩০০ জন এমপি একই সাথে তারা গণপরিষদের সদস্য হবে। আর দেশটাকে তাদের বাপের সম্পত্তি হিসেবে ট্রিট করেছে। ইলেকশনে জয় পেলেই সরকার গঠন করতে পারবে কিনা, আমি আগেই বললাম সেজন্যই যে এটা জায়েজ হয়ে গেল তা তো না। সরকারের জন্য সফলভাবে হ্যাঁ। টিকে থাকাটা কতটা সহজ হবে? কথাচলকের আজকের অতিথি সাবির মুস্তাফা। তিনি সদ্য বিলুপ্ত ভয়েস অব আমেরিকা বাংলার ম্যানেজিং এডিটর ছিলেন। তিনি ওয়াশিংটনে সেখানে দায়িত্ব পালন করতেন। তার আগে তিনি ছিলেন বিবিসি বাংলার সম্পাদক। লন্ডনে তিনি ২২ বছর বিবিসি বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং আমি যখন ঢাকায় বিবিসি বাংলায় কাজ করি তখন তিনি আমার বস ছিলেন। সাবির ভাই কেমন আছেন? ভালোই আছি, আপনি কেমন আছেন? জি, নতুন ভালো। সেট আপ হ্যাঁ এখানে। হ্যাঁ, নতুনভাবে শুরু করলাম। সাবির ভাই কী করছেন এখন আপনি? আপনার তো ভয়েস অব আমেরিকার পরে আপনি আর কোথাও ফর্মালি কাজ হ্যাঁ, করছেন? প্রেসিডেন্ট ট্রাম্পের বদলতে আমি ভয়েস অফ আমেরিকায় নেই, অনেকেই নেই। ৫০টা ভাষা বিভাগ ছিল, সেখানে বোধহয় ৪টা ভাষা বিভাগ বা ৩টা ভাষা বিভাগ সীমিত আকারে এখন কাজ করছে। তো যাই হোক, এখন আমি মোটামুটি ফ্রিল্যান্স কাজ করছি, লেখালেখি করছি কিছু, তারপরে বাংলাদেশের অনেক কাগজে আপনার লেখা দেখি, একটা পডকাস্ট দেখছি। হ্যাঁ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আমি লেখালেখি করছি মূলত। আর সেখানেই তাদের প্ল্যাটফর্মে আমি একটা পডকাস্ট করছি, কনভারসেশন উইথ সাবির মুস্তাফা নামে। এখনও খুব বেশি দিন হয়নি, ৫টা এপিসোড মানে ব্রডকাস্ট হয়েছে সোফার। আর এছাড়া আমি কিছু ইন্টারভিউ, যেরকম আপনার সাথে আলোচনা করছি, সেরকম টিভিতে মূলত বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, হ্যান-ত্যান এসব নিয়ে আর কি। সেগুলো নিয়ে কথা বলবো আপনার সাথে। আপনি লন্ডনে থাকেন, এখন এই মুহূর্তে ঢাকায় কি করছেন? ঢাকায় কিছু পারিবারিক কারণে এসেছিলাম, মানে পারিবারিক কারণ থাকা সত্ত্বেও এটার সাথে আমার পডকাস্টের কাজ কিছু জুড়ে দিয়েছি। কারণ ঢাকায় আসলে যেটা হয় যে আমি স্টুডিওতে পডকাস্টটা রেকর্ড করতে পারি, আর যখন ইংল্যান্ডে ফিরে যাই তখন তো আমাকে অনলাইনে করতে হয়, আমার বাসার থেকে অনলাইনে করতে হয়। তো এখানে কিছু পডকাস্ট রেকর্ডিং করব। তারপরে ১২ তারিখে নির্বাচনের ব্যাপার আছে, নির্বাচন দেখবেন? নির্বাচনটা দেখব, হয়তো সেই নির্বাচন নিয়ে কিছু পর্যালোচনা, বিশ্লেষণ, এইসব এদিক ওদিক কিছু করবো আর কি। আপনি ফেসবুকে ওই ছবিটা দেখেছেন নাকি? চট্টগ্রামে কিছু বিলবোর্ড প্রকাশিত হয়েছে বিখ্যাত গেম অফ থ্রোনসের থিমে, এবং সেখানে লেখা উইন্টার ইজ কামিং, এবং সেখানে জামাতের আমিরের ছবি সাঁটানো। এই ছবিটা চোখে পড়েছে? ছবিটা আমি ফেসবুকে দেখেছি। এখন আমি জানি না এটা কারা করেছে, এটা কি জামাত থেকে করা হয়েছে না অন্য কেউ করেছে। তো অন্য কেউ কেন এত টাকা খরচ করে জামাতের আমিরের এরকম একটা ছবি দিবে আমি জানি না। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে উইন্টার ইজ কামিং, গেম অফ থ্রোনস যারা দেখেছেন, এই জেনারেশন নিশ্চয়ই অনেকে দেখেছেন। সেখানে উইন্টার ইজ কামিং এমন একটা বার্তা দেয় যে মানে আসলে খারাপ সময় আসছে, এরকম একটা বার্তা দেয়। আসলে কি ব্যাপারটা? এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে এটা যদি জামাতের কেউ করে থাকে তাহলে তারা উইন্টার ইজ কামিং এই কথাটার মূল্যটাই বুঝেন নাই। কারণ গেম অফ থ্রোনসের প্রথম পর্বেই এই কথাটা বলেন নেড স্টার্ক, যে উইন্টার ইজ কামিং, তার মানে বিপদ আসছে, তাদের মানে জীবনে একটা খারাপ সময় আসছে। কারণ ওখানে উইন্টার হচ্ছে খুব খারাপ জিনিস। কাজে জামাত আসছে, এটা একটা খারাপ বার্তা। তো এই বার্তাটা জামাতের লোক দিবে কেন? এখন আমি জানি না কে করেছে। জামাতের লোক যদি করে থাকে তাহলে তারা না বুঝে নিশ্চয়ই আমরা করেছে। ধরে নিচ্ছি বিরোধীরা করেছে, কিন্তু এখানে আরও একটা বার্তা আছে যে জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এই নির্বাচনে জিতে চলে আসতে পারে, এরকম একটা ধারণার কথা অনেকে বলছেন যে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশনে হয়তো জিতে আসার সম্ভাবনা তাদের তৈরি হয়েছে, যেরকম জনপ্রিয়তা, সেই বার্তাটাও দেখছে। মানে আপনার কি মনে হয়? আমার মনে হয় যদি ইলেকশন একেবারেই ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে জামাতে আসার সম্ভাবনা খুবই কম। কারণ আমার মনে হয় বিএনপির যে জনসমর্থন বাংলাদেশের সর্বত্র, সেই জনসমর্থন একটা সুষ্ঠু নির্বাচনে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখন জামাতের আসার ব্যাপারে অনেকেই মনে করছেন যে যেহেতু বাংলাদেশে ৩০০ আসনে স্বতন্ত্রভাবে ভোট হয়, মানে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আপনার মোট ভোট ব্যাপার না, এটা হচ্ছে প্রতিটা আসনে কে কত ভোট পেল। তো সেখানে আসনকে টার্গেট করে কোনো কারসাজি বা কোনো লেনদেন হবে কি না সেটা নিয়ে অনেকে চিন্তা করছেন, এবং অনেকে মনে করছেন যে হয়তো জামাত কিছু অ্যালায়েন্স করছে, যার ফলে তার যতটুকু সমর্থন সেটা বিভিন্ন আসনে তার চেয়ে বেশি ভোট সে পেতে পারে। এবং এই আশঙ্কা থেকেই তারা হয়তো বলছেন যে, বা এই ভাবনা থেকেই তারা হয়তো বলছেন যে এই জামাতের জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু কারসাজির কথা বলছেন কেউ, আমার কাছে মানে এটা সৎ না অসৎ সেটা আমি জানি না, কিন্তু কিছু কারসাজির কথা বলা হয়েছে যে
যে আসনে জামায়াত দুর্বল সেই আসনে তাদের যারা সমর্থক ভোটার আছে তাদেরকে আগে থেকে বলেছে তোমরা ঠিকানা বদলে এমন জায়গায় চলে যাও যেখানে আমরা শক্তিশালী, আমরা আরও শক্তিশালী উঠব, এরকম নানা কিছু। এগুলা নিশ্চয়ই আপনি নেগেটিভ কারসাজি বলবেন না, এটা নিশ্চয়ই একটা ভোটের হিসেবে আসলে এগিয়ে থাকার একটা চেষ্টা নিশ্চয়ই বলবেন। না, না, আমি কারসাজি বলতে সেটা বোঝাচ্ছি না। কারণ এটা হচ্ছে একটা দলের স্ট্র্যাটেজি। দল একটা বিভিন্ন কারণে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিতে পারে এবং তারা যদি তাদের দলীয় সমর্থকদের বলে যে তোমরা এখান থেকে বদলে ওখানে যাও, ওইখানে একটু দল ভারী করো, সেটা আমি দুর্নীতি হিসেবে দেখব না। কারসাজি মানে দুর্নীতি, সেটা হিসেবে দেখব না। এটা একটা স্ট্র্যাটেজি। কিন্তু এটা নৈতিক কিনা সেটা ভিন্ন প্রশ্ন। এটা অবশ্যই নৈতিক না। কিন্তু নির্বাচন বা রাজনীতিতে নৈতিকতা কতটা প্রাধান্য দিবে দলগুলো সেটা তো আরেকটা অন্য ব্যাপার। এটা তো নৈতিকতার কথা চিন্তা করে কেউ স্ট্র্যাটেজি তৈরি করে না। সে চিন্তা করে আমি নির্বাচনে কিভাবে জিতব। এখন তার প্রতিপক্ষ যে বিএনপি, তাদেরও সেটা ভাবতে হবে যে আমরা নির্বাচনে কিভাবে জিতব। ওরা কারসাজি করেছে, ওরা এই করেছে, সেই করছে, সেই বলে কান্নাকাটি করলে তো চলবে না। আপনাকে তো ভাবতে হবে যে আচ্ছা ওরা এটা করছে, এটা আমি কি করে কাউন্টার করব। বিএনপির একটা কাউন্টার স্ট্র্যাটেজি থাকতে হবে। শুধু নিজের স্ট্র্যাটেজি না, বাট প্রতিপক্ষের স্ট্র্যাটেজিকে কাউন্টার করার জন্য একটা স্ট্র্যাটেজি যথেষ্ট থাকতে হবে। আছে তাদের, কি মনে হয়, দেখেন কি? এখন তো তারা পুরোপুরি তারেক নির্ভরের একটা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সব জায়গাতেই মূলত লিডারকেই তারা প্রমোট করছে যে তারেক রহমানের জনসভা, প্রতিটা পোস্টারে তারেক রহমানের ছবি। তো সেটা আমার কাছে মনে হয় না একটা ভালো স্ট্র্যাটেজি। কারণ এখানে নির্বাচন হচ্ছে নির্দিষ্ট আসনে। সেই আসনে আপনি আপনার অবস্থান কি, কিভাবে আপনি সেখানে সবচেয়ে বেশি ভোট পাবেন, সেটা প্রতিটা আসনে আপনাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। খালি নেতাকে সারা দেশে যদি মনে করেন যে সারা দেশে নেতাকে প্রমোট করলেই সবাই দৌড় দিয়ে এসে ধানের শীষে ভোট দিবে, সেটা আমার মনে হয় একটু বিপজ্জনক স্ট্র্যাটেজি। এবং আপনার কি মনে হয় যে তারেক রহমান বাংলাদেশে যেদিন যখন এলেন, আসার পর আমরা দেখেছি একটা গণজোয়ারের মতনই পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি আমরা পরবর্তী দিনগুলোতে দেখেছি যে তারেক রহমানের গুলশানের কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সাথে দেখা করতে যাচ্ছেন এবং এক পর্যায়ে এনসিপির এক নেতা বলেই বসলেন যে সবাই কেবলায় যাচ্ছে সিজদা দিতে, ধর্ণা দিতে যাচ্ছে। ধর্ণা দিতে না, যাচ্ছে। সেটা আমারও মনে এবং হচ্ছিল। অনেকে মনে হচ্ছিল যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনেই নিয়েছেন। মানে সেই পরিস্থিতিটাকে এখন কি আছে? শুনেন, প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার বিষয়টা কিন্তু আরও আগে, যখন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে 1-to-1 মিটিং করেন এবং মিটিংয়ের পরে তিনি তার আগের সিদ্ধান্ত যে এপ্রিল নির্বাচন হবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন, তখনই কিন্তু অনেকে মনে করেছেন যে এখানে যা হয়েছে সেটা এক ধরনের ক্ষমতা হস্তান্তর। অলরেডি তিনি তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন। কিন্তু ওইটা ছিল ইউনূস সরকারের একটা স্ট্র্যাটেজির অংশ, বিএনপিকে ঠান্ডা করার জন্য। কারণ বিএনপি খুবই ক্ষিপ্ত মনোভাব নিয়ে ছিল। কারণ তারা চাচ্ছিল ডিসেম্বরের নির্বাচন। তারা কিন্তু ফেব্রুয়ারি এপ্রিলের দিকেই তাকাচ্ছিল না। তারা চাচ্ছিল ডিসেম্বরের নির্বাচন। এবং সেই ডিসেম্বরের নির্বাচনের পেছনে কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও সমর্থন, প্রকাশ্যে তিনি সমর্থন দিয়েছিলেন যে ডিসেম্বরের নির্বাচন হয়ে যাওয়া উচিত। তো সেই পরিস্থিতিতে সরকার টিকবে কি টিকবে না সেরকম একটা আলোচনা চলছিল। তো উনি গিয়ে সরকারকে আসলে টিকিয়ে রাখলেন এই সমঝোতা করে তারেক রহমানের সাথে। এবং তারেক রহমানে মনে করল যে ঠিক আছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 2 মাস, তাতে কি আছে, আমরা যদি ইলেকশন করে জিতে ক্ষমতায় আসি, ক্ষমতায় আসার জন্য আমরা 17 বছর ওয়েট করেছি, আর 2 মাস ওয়েট করলে কি হবে। তো তিনিও খুব পুলকিত হলেন তারেক রহমান যে বাংলাদেশের সরকার প্রধান তাকে এই সম্মান দেখালেন। কারণ গত 17 বছর তো কেউ তার সাথে দেখা করে নাই, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, দেশি বা বিদেশি, তার সাথে দেখা করেনি। হঠাৎ তিনি একটা ইম্পর্টেন্স পেলেন, যেটা তার জন্য খুবই খুবই ভালো ছিল। অ্যান্ড আমার মনে হয় যে এর পরে যে ঘটনাবলী, যেভাবে তিনি দেশে ফিরলেন এবং বিএনপি যে এই বিশাল একটা সম্বর্ধনা, শোডাউনই হয়েছে। হ্যাঁ, তারা বলছে না সম্বর্ধনা, তারা বলছে একটা, এটা কি জানি না, সম্বর্ধনার মতোই তো, কিন্তু তারা অভ্যর্থনা অভ্যর্থনা তারা বলছে না, কিন্তু যাই হোক, এবং একটা জনজোয়ার ছিল। কিন্তু এখন নির্বাচনী পরিবেশে সেই পরিস্থিতি নেই, কারণ একটা প্রতিপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে। ডিসেম্বরের 25 তারিখে তিনি ফিরলেন, তারপরে তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন এবং সেখানে আর একটা শোকের মাতম শুরু হয়ে যায় সারা সেটা দেশে। একটা মোমেন্টাম ছিল মনে হয়। হ্যাঁ, তখন তারেক রহমানকে নিশানা করে বা বিএনপিকে নিশানা করে কেউ কিছু বলছিল না, কিন্তু এখন তো বলছে। এখন তো জামাত
এনসিপি সবাই তারেক রহমানকে এবং বিএনপিকে নিশানা করে বলছে। বিএনপির তরফ থেকেও তারা জামাতকে টার্গেট করে নানার কথা বলছে, যেটা গত ২০ বছরে বলেনি। গত ২০ বছর কেন, তার আগের যে ১০ বছর, তখন তো তারা মিত্র ছিল। তারা তো এই ২০২৪ সালের আগ পর্যন্ত মিত্র ছিল, একসাথে কাজ করেছে, একসাথে নির্বাচন করেছে। হঠাৎ তারা প্রতিপক্ষ হয়ে গেছে, এখন একে অপরকে আক্রমণ করছে। তো এই পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। কাজেই তারেক রহমানের যে একটা অবস্থান ছিল ডিসেম্বর মাসে, সেই অবস্থান আর নেই। কতটা খারাপ তিনি অবস্থা? তিনি হ্যাঁ, এখন কতটা খারাপ সেটা নির্ভর করবে তার নিজের উপরেই। কারণ তিনি যে কারণে এত সম্মান পেয়েছিলেন, তার একটা কারণ ছিল যে তিনি নিজেকে একটা রিফর্মড নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। যে ২০০১ থেকে ২০০৬ সালে যে তারেক রহমানকে আপনারা দেখেছেন, আমি সেই তারেক রহমান না, আমি ১৭ বছরে বদলে গেছি। সেখানে উনি মোটামুটি সফল নয় কি? হ্যাঁ, সবাই তাই মনে করছে। কিন্তু তারপরে একটা কথা থাকে যে তখন তিনি ক্ষমতার মানে সরকারে না থেকেও ক্ষমতার অপব্যবহার করেছিলেন হাওয়া ভবনে বসে। এটাই তো তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ। তিনি ক্ষমতার ছড়ি ঘুরিয়েছেন, যদিও তিনি সরকারের কেউ ছিলেন না। তো তিনি যদি এখন সরকার প্রধান হন, ক্ষমতায় আসেন, তখন তার আচরণ বা ব্যবহার কী হবে সেটা তো আমরা এখনও বলতে পারি না। আমরা তো শুধু তার কথাই শুনছি, তার বক্তৃতাই শুনছি। না, সেটা একটা শঙ্কা হোক বা যেটাই হোক সেটার জায়গা। কিন্তু আমি খুব বর্তমানের কথা বলতে চাই যে ৩০০ আসনে ৩০০ জন এমপিকে তো বা ১৫১ জন এমপিকে কেউ জিতে আসতে হবে তাকে সরকার প্রধান হতে হলে। সেটা আপনি কারসাজির কথা বলছেন আসলে, মানে আমি আপনার আগের উত্তরে ফিরি যে কারসাজির কথা বলছেন। আসলে কি কারসাজি হলে আসলে যে বিএনপির জন্য সেই অবস্থাটা হাতছাড়া হয়ে যাবে? কারসাজি কত প্রকার, সেটা তো আমরা তো প্রতিটা নির্বাচনে এক ধরনের কারসাজি দেখি। এরশাদের আমলে একটা হলো মিডিয়া কু। ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ২ দিন পরে উল্টো ফলাফল ঘোষণা করা হলো এবং সেটাই হয়ে গেল ফলাফলে ৮৬ সালে। তারপরে আমরা আর তো ২টা যেগুলো আরকি মানে বিরোধী দলবিহীন নির্বাচন ৯১ এর ফেব্রুয়ারি মাসে, তারপর ২০১৪ সালে। একটা রাতের ভোট ছিল যেটা বিএনপি হ্যাঁ, ছিল। তারপরে যেটা সবাই ১৮ সালে। অংশগ্রহণ করেছে, সেখানে রাতের বেলাতেই ভোটাভুটি হয়ে গেছে। তো এবার সেগুলো হবে না। কিন্তু অনেকে মনে করছেন যে কাউন্টিংয়ে যদি মানে মূলত যারা সরকারি কর্মচারী, যারা এই নির্বাচন নিয়ন্ত্রণ পরিচালনা করছেন, করবে। পরিচালনা করছেন, গণনা করছেন, তারা যদি সৎ থাকে তাহলে আপনি কারচুপি করতে পারবেন না। কিন্তু তারা যদি মনে করে যে ওই দল ক্ষমতা আসবে এবং আমি ওই দলকে ক্ষমতায় দেখতে চাই, তাহলে সে ধরনের একটা কারচুপি তারা কাউন্টিংয়ের সময় বা কাউন্টিংয়ের পরেও ফলাফল যোগ বিয়োগে একটা কারসাজি করতে পারে। সেরকম হয়। কিন্তু সেটা করতে গেলে একটা মানে কি বলবো, একটা ব্যাপক আন্ডারস্ট্যান্ডিং লাগে। তো সেরকম কোনো এটা একটা ষড়যন্ত্রের মতোই। তো সেরকম কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না। অনেকে বলেন যে গত ১৮ মাসে জামায়াত ইসলামী প্রশাসনে ব্যাপকভাবে তাদের লোকজন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় বসিয়েছেন। এমনকি বলা হয় যে ডিসি, এসপি যারা ডিসিরা তো মূলত রিটার্নিং কর্মকর্তা হয়, সেসব জায়গায় বলা যায় যে ওনাদের প্রভাব বলয়ের মানুষজনই বেশি। এটা মানুষের ধারণা, আমার ধারণা না। তো এই জায়গায় এবং আপনি জানেন যে নির্বাচন পরিচালনা কারা করবে? রিটার্নিং অফিসারের নেতৃত্বে। সেখানে প্রিজাইডিং অফিসাররা কেন্দ্র পরিচালনা করবেন, পোলিং অফিসাররা অন্যান্য দায়িত্ব পালন করবেন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন। এরা কারা থাকেন? এরা বিভিন্ন সরকারি অফিসারের কর্মকর্তা, স্কুলের স্কুল শিক্ষক, কলেজের শিক্ষক। হ্যাঁ। প্রধান শিক্ষকরা থাকেন। তো এই জায়গাগুলো মানে এই জায়গাগুলো যদি সত্যি এরকম হয়ে থাকে যে মানে জামাতের প্রভাব আছে, এই ধরনের মানুষজন এই বিভিন্ন জায়গায় বসে আছেন, সেক্ষেত্রে তো এই জায়গা থেকে কি কোনো কিছু হওয়ার আশঙ্কা থাকবে? হলে সেখানেই হবে। কারণ একটা তো কথা প্রচলিত আছে বাংলাদেশে এই গত ১ বছর ধরে যে বিএনপি হাটবাজার দখল করেছে আর জামাত সরকার দখল করেছে। বিভিন্ন আমলা বিভাগ, বিভিন্ন বিভাগের বিভিন্ন অবস্থানে তাদের লোককে পুশ করেছে, যাদেরকে তারা আওয়ামী লীগপন্থী মনে করতো তাদেরকে হটিয়ে দিয়ে। তো কাজেই বিএনপি হাটবাজার দখল করেছে আর জামাতের হাতে যদি সরকার থাকে এবং বিশেষ করে এই লেভেলে যারা আর কি নির্বাচন পরিচালনা করবে, ভোট কেন্দ্রে ভোট গ্রহণ পরিচালনা করবে, ভোট গণনা পরিচালনা করবে এবং রিটার্নিং অফিসাররা, তারা যদি জামাতের পক্ষে কাজ করে তাহলে জামাতের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আর তারা যদি নিরপেক্ষ থাকে এবং নিরপেক্ষভাবে তারা ভোট পরিচালনা করে এবং গণনা করে, তাহলে এখন মনে হচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু আমি মনে করি যে সেটা হলে বিএনপির জয়টা
আরও সম্ভব, মোর লাইকলি দ্যান নট। কিন্তু বিএনপির জয়টা কত বড় জয় হবে সেটা একটা প্রশ্নের বিষয়। কারণ বিএনপি হয়তো কোনো ছোটোখাটো জয় চাবে না। বিএনপি চাইবে না যে পাঁচ আসনের মেজরিটি নিয়ে ক্ষমতা আসে। ছোট জয়ের সমস্যা কি হবে? কারণ তখন সরকার দুর্বল থাকে। বিরোধী দল, একটা শক্ত বিরোধী দল খুবই প্রয়োজন একটা ফাংশনিং ডেমোক্রেসির জন্য। কিন্তু বাংলাদেশের মতো দেশে, বিশেষ করে এখন যে পরিস্থিতি আছে, সেখানে সরকার যদি শক্তিশালী না হয়, মানে যেই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গত ১.৫ বছর গেছে, মব ভায়োলেন্স থেকে শুরু করে আর যা কিছু হয়েছে, এবং পুলিশের মনোবল নাকি এখনও ফিরে নাই, সব পুলিশ নাকি আগে যারা ছিল তারা এখনও কাজে ফিরে নাই। তো এই সব জিনিস গুছিয়ে আনতে যেই ধরনের ম্যান্ডেট দরকার একটা সরকারের, সেই ম্যান্ডেট যদি সরকার না থাকে, তাহলে প্রশাসনই বা কীভাবে ভাববে যে এই সরকারের সাথে সহযোগিতা করা যায়, বা এই সরকার আমাকে রক্ষা করবে, হ্যাঁ, জনরোষ থেকে। কাজে বিএনপি জিতলে তাকে একটা ভালো ম্যান্ডেট নিয়ে জিততে হবে। আর যদি ভালো ম্যান্ডেট, আমি বলছি যে অ্যাটলিস্ট 40-50টা আসনের মেজরিটি তার দরকার। 2/3 মেজরিটি আমি বলছি না, কিন্তু বিরোধী দলের মানে সম্মিলিত সবাই চেয়ে 40-50 আসন বেশি তার দরকার। এখন সেটা সে পাবে কিনা আমি জানি না, কিন্তু যদি একটা হাং পার্লামেন্ট হয়ে যায় যে কেউই 151 সিট পেল না, তখন হবে একটা মহাবিপদ। অনেকে তো এমনও বলেন যে মানে বিরাট ব্যবধানও যদি থাকে, জামাত যদি 70টা আসন নিয়েও যদি বিরোধী দল হয়, সেই জামাত হবে অনেক শক্তিশালী। সেই বিরোধী দল এমন শক্তিশালী হবে যে সরকারকে সবসময় বিপদে রাখবে, চিন্তায় রাখবে। না, চিন্তায় রাখবে, এটাই তার কাজ হবে। সরকারকে চিন্তায় রাখা, ওই যে একবার 91 সালে হাসিনা বোধহয় বলেছিলেন যে আমি সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। বিরোধী দলের সেই ধরনের একটাই অ্যাটিচিউড থাকা দরকার। এইটা যে কিন্তু জামাতের তরফ থেকেও আছে। সরকারের প্রতিটা কাজ আমি খেয়াল করব, প্রতিটা কাজ নিয়ে আমি প্রশ্ন তুলব, প্রতিটা কাজের জন্য আমি তাদেরকে জবাবদিহিতা করতে বলবো। এইটাই হবে বিরোধী দলের কাজ। এইটা যদি জামাত 70-80টা আসন নিয়ে করতে পারে, তাহলে তো খুবই ভালো হবে। কারণ তার মানে একটা ভালো জবাবদিহিতামূলক সংসদ এবং শাসন ব্যবস্থা পাওয়া যাবে। কিন্তু বিএনপি যদি জামাতের সাথে একটা কোয়ালিশন করে, যেটা জামাতের আমির সাজেস্ট করলেন জানুয়ারি মাসের 1 তারিখে, তিনি তারেক রহমানের সাথে দেখা করার সময় বললেন যে আমরা মিলেমিশে কাজ করব। নির্বাচনের সময় সরকার গঠনের আগেই তিনি বসতে চান। তার মানে জামাত জিতলেও তিনি মিলেমিশে কাজ করতে চান, জামাত হারলেও তিনি মিলেমিশে কাজ করতে চান। কিন্তু এই মিলেমিশে কাজ করার মানে হবে যে বাংলাদেশে কোনো বিরোধী দল থাকবে না। সেটা হবে আরও বড় বিপদ। যদি বিরোধী দল না থাকে আগামী 5 বছর, তাহলে তো আর এক ধরনের স্বৈরাচারের সৃষ্টি হবে, এবং সেটা তো বিএনপির জন্য ক্ষতিকর হবে নিশ্চয়ই। কারণ খুবই বিএনপি ক্ষতিকর। তো জামাতের সাথে মিলেমিশে যাবে, মানে সে আসলে খর্বশক্তির হতে থাকবে দিন। একদম। আমার মনে হয় যে জামাত আর বিএনপি যদি একটা কোয়ালিশন করে নির্বাচনের পরে, সে যেই আসন যার বেশি থাকুক না কেন, আলটিমেটলি আমার মনে হয় জামাত বিএনপিকে গিলেই ফেলবে। তারেক রহমানও কিন্তু একই কথা বলেছিলেন যে তারা জাতীয় সরকার করতে আগ্রহী, সবাই মিলেমিশে সরকার চালাতে। এসব কথা বলা যত সহজ, বাস্তবে করা তত সহজ না। কারণ জাতীয় সরকার কখন করা হয়? যখন একটা দুর্যোগ থাকে দেশে, মূলত যুদ্ধ অথবা একটা বিশাল প্রাকৃতিক দুর্যোগ, যখন সাধারণ পলিটিক্স থেকে বিরতি নিতে হয়, তখন জাতীয় সরকার হয়। তখন শুধু একটা কাজই করতে হয়, এই যুদ্ধের জয় বা এই দুর্যোগ মোকাবেলা। সাধারণ পলিটিক্স তখন স্থগিত হয়ে যায়। কিন্তু আগামী 5 বছর তো বাংলাদেশে তো সেই পরিস্থিতি নাই, কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই, কোনো যুদ্ধ নাই। তো সেখানে কেন সাধারণ পলিটিক্স বা সাধারণ ডেমোক্রেসি কেন স্থগিত থাকবে 5 বছর? আচ্ছা, মানে 5 বছর যে সরকার, মানে যে দলই ক্ষমতায় আসুক, চালাতে পারবে আসলে দেশ? কারণ বাংলাদেশ কিন্তু একটা 24-এর অভ্যুত্থানের পর থেকে কিন্তু একটা মানে এক ধরনের মানে বাংলাদেশের রাজনৈতিক কালচারে একটা পরিবর্তন এসছে। মানে সেই জায়গা থেকে যে আগে মানে প্রোটেস্টের ধরনও চেঞ্জ হয়ে গেছে, যে কোনো জায়গায় হলে যে প্রোটেস্ট করা, মব তৈরি করা, সেখানে সরকারের জন্য সফলভাবে টিকে থাকাটা কতটা সহজ হবে? সরকার ধরে, হ্যাঁ, এটা তো সংসদীয় গণতন্ত্র, এবং আমরা সংসদই হচ্ছে ক্ষমতার মূল কেন্দ্র। এখন এগুলো তো আপনি যেগুলো বলছেন বুকিশ কথাবার্তা। না, বুকিশ কথাবার্তা না। কারণ সরকারের পতন হবে যখন সে সংসদে মেজরিটি হারাবে। তখন রাস্তায় যত মারপিট হবে বা মব ভায়োলেন্স হবে, সেটা দমন করা বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, যদি মব ভায়োলেন্স না থেকে একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়, তাহলে তো পার্লামেন্টে মেজরিটি কোনো মানে ফ্যাক্টর না। কিন্তু হ্যাঁ, গত 2024 সাল থেকেই এই ভায়োলেন্ট প্রোটেস্ট, এবং এই প্রোটেস্ট হলেই সরকার নতি স্বীকার করে বা
অনেকে মনে করে নথি স্বীকার করে, অনেকে মনে করে যে এই প্রোটেস্টটা সরকারই আয়োজন করেছে যাতে সেই যেটা করতে চায় সেটা সে বলে, ও দেখো ছাত্ররা চাচ্ছে আমি করে দিলাম। হ্যাঁ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, একদিনের বিক্ষোভ নিষিদ্ধ। বিচারপতিদের অপসারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, 3 দিনের বিক্ষোভ হয়ে গেল। এনসিপি না তো মানে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির, তারা 3 দিন ধরে বিক্ষোভ করে আওয়ামী লীগের মতো একটা দলের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। তো এগুলো আমার মনে হয় সরকারই করতে চেয়েছিল, কিন্তু তারা বিশ্বকে দেখাতে চায় না যে এগুলো তো একটা স্বৈরাচারীমূলক পদক্ষেপ, বিশ্বকে সেটা দেখাতে চায়নি। সো একটা বিক্ষোভের আয়োজন করে, ঠিক আছে বিক্ষোভ করছে 3 দিন পরে আমি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। হ্যাঁ, কিন্তু এই যখন একটা সরকার নির্বাচিত হয়ে আসবে তখন তো সরকার এইভাবে নথি স্বীকার করবে না। সো মব ভায়োলেন্স তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা দমন করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে দমন করতে গিয়ে যেন এমন কিছু করে না বসে যেটা শেখ হাসিনার আমলে জুলাই মাসে দেখা গেল 2024 সালের, যে ওইটা জনমনে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ তাহলে কিন্তু সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। তো খুব কেয়ারফুলি সরকারকে হ্যান্ডেল করতে হবে যে কোনো অসন্তোষ, যে কোনো বিক্ষোভ। স্যার, আপনি গিলে ফেলার কথা বলছিলেন যে জাতীয় সরকার হলে এক দল আর এক দলকে গিলে ফেলবে। এনসিপি একটা সম্ভাবনা তৈরি করা দল ছিল, ওদেরকে কি জামাত গিলে ফেললো? জামাত, আমি বলবো যে জামাত তাদেরকে আশ্রয় দিয়েছে এই মুহূর্তে, কারণ এনসিপির বিশাল সম্ভাবনা ছিল, কারণ তাদের যে নেতারা ছিল তারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। মানুষ তাদেরকেই দেখেছে, তারাই জেলে গিয়েছে, তারাই ডাক দিয়েছে সব আন্দোলনের কর্মসূচির। কাজেই মানুষের চোখে তারাই ছিল এই আন্দোলনের পুরোভাগে। কাজেই তাদের প্রতি একটা মানুষের একটা সহানুভূতি ছিল, একটা সমবেদনা ছিল, একটা সমর্থন ছিল। এবং সো অনেকেই মনে করছিল যে এরা কোনো দলের সাথে সম্পৃক্ত না, কোনো দলের লেজুর বৃত্তি করে না, ছাত্রলীগ না যে আওয়ামী লীগের সাথে জয়েন করবে, ছাত্র দল না যারা বিএনপিতে জয়েন করবে, তারা স্বতন্ত্র। তারা যখন একটা দল করলো, অনেকেই ভাবলো যে এই দলের একটা সম্ভাবনা আছে। কিন্তু তারা যেইভাবে দলটা পরিচালনা করলো, তারা নিজেদেরকে তারা তো অনভিজ্ঞ ছিলই বটেই, বয়স কম, রাজনীতি সেভাবে করেনি, দলীয় রাজনীতি সেভাবে করেনি, তো অভিজ্ঞতার একটা অভাব ছিল। কিন্তু ম্যাচুরিটির যে অভাব সেটা আপনি প্রকাশ্যে দেখলেন, যেভাবে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলো, বিশেষ করে এই যে মার্চ টু গোপালগঞ্জ যেটা তারা করলো, সেটা তো ছিল একটা ন্যাক্কারজনক ঘটনা। গোপালগঞ্জ একটা জেলা যেখানে শেখ মুজিবের কবর আছে, সেখানে আপনি যাবেন এবং এটাকে আপনি একটা অভিযান হিসেবে ঘোষণা করবেন যে এটা মার্চ টু গোপালগঞ্জ। আপনি ওখানে গিয়ে গোপালগঞ্জের মানুষের মন জয় করার জন্য যাচ্ছেন না, আপনি ওখানে যাচ্ছেন গোপালগঞ্জ দখল করতে। আর এটা কি করে হয়? তো ঘটনা যা ঘটলো, সেখানে 5 জন মারা গেল গুলিতে। কাজেই এইসব ঘটনা মানুষকে বুঝিয়ে দিল যে এই নেতারা আসলে দেশ চালানোর মতো অভিজ্ঞতা বা পরিপক্কতা অর্জন করেনি। সেই জন্য দেখেন, আপনি যে কোনো ওপিনিয়ন পোল, জনমত জরিপ, সার্ভেতে দেখেন, যদিও আপনি সার্ভেগুলোকে যদি অ্যাকুরেট নাও ভাবেন, তারপরে দেখবেন যে তাদের সমর্থন কিন্তু ওই 3-4% বেশি কখনোই ওঠে না, ওখানেই থেকে গেছে। তার মানে তারা কোনো একটা দল যে জোয়ার সৃষ্টি করবে, তাদের পক্ষে যে একটা আলোড়ন সৃষ্টি করবে, সেটা পারেনি। যদিও তারা মিডিয়াতে কিন্তু ব্যাপক কাভারেজ পেয়েছে, বিকজ তাদের নেতারা আন্দোলনের নেতা ছিল। সেই কারণেই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা ব্যাপক কাভারেজ পেয়েছে। ইভেন এই পাটোয়ারি, যাকে নিয়ে অনেক বিতর্ক, সেও কিন্তু ব্যাপক কাভারেজ পায় মিডিয়াতে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের জনসমর্থনে কোনো সেটা একরকম ছিল। তারপর আমি যেটা বলছি যে এইসব কারণে তারা হয়তো হারিয়ে যেত, নির্বাচনে যদি তারা একা যেত তারা হয়তো হারিয়ে যেত, একেবারে নিঃশেষ হয়ে যেত। কিন্তু জামাত তাদেরকে নিয়ে এক ধরনের আশ্রয় দিয়েছে, এক ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি করছে যে সেখানে তাদের দলের 2-3টা নেতা যদি জামাতের সমর্থনে পার্লামেন্টে আসে, তাও তারা টিকে থাকবে রাজনীতিতে। তো জামাত তাদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু এখনও গেলে নেই। গিলবে হয়তো পরে, কিন্তু এখনও গেলে নেই। জামাতের জন্যই এনসিপিকে মানে স্বতন্ত্র থাকা জামাতের জন্যই প্রয়োজন। স্বতন্ত্র কিন্তু একটা মিত্র। স্বতন্ত্র থাকতে পারবে তারা এখন যে মিত্র হিসেবে আছে। আপনি যদি দেখেন শফিকুর রহমানের সবগুলো জনসভায় নাহিদ ইসলাম তার পাশে আছে, সেখানে বক্তৃতা দিচ্ছে, মানে এবং তাদেরকে আর আলাদা করা যাচ্ছে না। একসময় যেমন বিএনপি আর জামাতকে আলাদা করা যেত না, এখন তাদেরকে আলাদা করা যাচ্ছে না। মানে এটা পরবর্তীতে দেখা গেছে যে বিএনপির জন্য কিন্তু ক্ষতির কারণ হয়েছে একসময়। সেটা এখন সেই একই প্রক্রিয়ার মধ্যে এনসিপির জন্য ক্ষতির কারণ হবে কিনা? 1 নম্বর হচ্ছে যে জামাত নাহিদ ইসলামের যে ব্যক্তিগত ইমেজ,
ব্যবহার এই করছে। ২০২৪ সালের আন্দোলনের একজন নেতা হিসেবে সেটা থেকে বেনিফিট পাচ্ছে জামাত। আর এনসিপি জামাতের যে অর্গানাইজেশন, ব্যাপক সমর্থন। বিশেষ করে সংগঠন এবং কর্মী বাহিনী, তাদের থেকে এনসিপি বেনিফিট নেওয়ার আশা করছে। কাজেই লং টার্মে এনসিপির জন্য এটা মানে সুখকর না, কারণ এইবার হয়তো তাদেরকে এটা দরকার ছিল, নাহলে তারা নাই হয়ে যেত, একেবারে গায়েব হয়ে যেত। তো কিন্তু এই ইলেকশনের পরে, এই পার্লামেন্টের ৫ বছর পরে বা যতকালই যাক, তারপরে হয়তো তাদেরকে আলাদাভাবে চিন্তা করতে হবে যে জামাতের সাথে থাকবে না এককভাবে যাবে না অন্য কোনো জোটে যাবে। কারণ জামাত আর তাদের আদর্শের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আপনি তাদের ম্যানিফেস্টো দেখলেই বুঝতে পারবেন যে দুই দলের মধ্যে পার্থক্য আছে। সো আদর্শগত পার্থক্য থাকা দলের সাথে জোট করা হয়তো ক্ষণিকের জন্য ভালো, কিন্তু দীর্ঘমেয়াদে ভালো না। এই যে আপনি যেটা বিএনপি জামাতের কথা বললেন, তাদের মধ্যে যে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, আদর্শ তো আছেই, তাছাড়া বিভিন্ন এক ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ইস্যুতেই তো হ্যাঁ, দুই ওই দলের একসাথে থাকা কঠিন হয়ে যায়। দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা তারা আগে ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর ধামাচাপা দিয়ে রাখতে পারছে না, কারণ এখন মাঠে আওয়ামী লীগ নেই। এখন মাঠে আওয়ামী লীগ না থাকার ফলে হয়েছে কি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে কিছু নেই। তো বিএনপি এখন ভাবছে যে সে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আবির্ভূত না হয়, তাহলে মুক্তিযুদ্ধের মানে পুরো ন্যারেটিভটাই জামাতের ন্যারেটিভে পরিণত হবে। হয়তো ২ দিন পরে আমরা শুনবো যে আসলে মুক্তিযুদ্ধ বলে কিছুই হয়নি। গন্ডগোল হয়েছে, হ্যাঁ, এরকম শুনতে পারি। এবং শেখ মুজিব নামে এক শয়তান লোক ছিল, যেটা পাকিস্তানিরা বলে, যে সে বিশ্বাসঘাতকতা করে দেশকে আলাদা করতে চেয়েছিল। সাবির ভাই, বিএনপি ক্ষমতায় আসলে আমরা জানি প্রধানমন্ত্রী কে হবে, তারেক রহমানই হবে। জামাত জোট যদি ক্ষমতায় আসে, কে প্রধানমন্ত্রী হবে? জামাত জোট আসলে তো জামাতে ইসলামী সবচেয়ে বেশি সিট থাকবে জোটের মধ্যে, কারণ তারা সবচেয়ে বেশি আসনে দাঁড়িয়েছে। তো ওই দিক থেকে দেখতে গেলে ডক্টর শফিকুর রহমানই মানে স্বাভাবিক চয়েস হবে। কিন্তু অনেকে মনে করছেন যে হয়তো জামাত একটা চমক দেখাতে পারে, যে প্রধানমন্ত্রীর পদটা না নিয়ে তারা যদি নাহিদ ইসলাম তার আসনে জয়ী হন ইলেকশনে, কারণ এটার তো কোনো গ্যারান্টি নাই যে তিনি জয়ী হবেন, যে তাকে বানিয়ে দিল প্রধানমন্ত্রী। কিন্তু সেই রিস্কটা তারা নেবে কিনা, কারণ নাহিদ ইসলাম তো একেবারে জামাতের পুতুল হিসেবে থাকবে না। যদি সে প্রধানমন্ত্রী হয়, সে তো জামাতের পুতুল হিসেবে থাকবে না। অ্যান্ড জামাত তো এমন একটা লোককে প্রধানমন্ত্রী করতে চাইবে না যে তাদের নীতি অনুসরণ করবে না। তো আমার মনে হয় জামাত যদি জয়ী হয়, তাহলে ডাক্তার শফিকুর রহমানই প্রধানমন্ত্রী হবে। ওই রিস্কটা তারা নেবে না নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করার। কিন্তু আপনি যে বলছিলেন যদি নাহিদ ইসলাম জেতেন, কারণ নির্বাচনে জেতা, কিন্তু আপনি তো এও বলেছেন যদি কারসাজি হয় তাহলে হয়তো জামাত জিতবে, নইলে জামাতের জেতার সম্ভাবনা কম। তো যদি কারসাজি হয় তাহলে তারা নাহিদকে বাকি রাখবে কেন? সেটাও তো কারসাজি করে। নাহিদ ঢাকা শহরে কন্টেস্ট করছে, ঢাকা শহরে কিন্তু কারসাজি করে জেতা একটু ডিফিকাল্ট, কারণ এখানেই সবচেয়ে মানে বেশি স্ক্রুটিনি থাকে, নজর থাকে, বিশেষ করে মিডিয়ার নজর। অন্যান্য সব এখন তো ন্যাশনাল অর্গানাইজেশন থাকে। হ্যাঁ, এখন তো প্রাতিষ্ঠানিক মিডিয়ার বাইরে হাজার হাজার গণমাধ্যম কর্মী তৈরি হয়েছে, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, জাস্ট যারা ফেসবুকে লাইভ করেন, তারা সবাই কিলবিল করবে বিভিন্ন, বিশেষ করে এই ধরনের আসনে, যেখানে নাহিদ ইসলাম দাঁড়িয়েছে, যেখানে শফিকুর রহমান দাঁড়িয়েছে, যেখানে তারেক রহমান দাঁড়িয়েছে, যেখানে মমিনুল হক, আমার এলাকা ববি হাজ্জাজ, সেখানে তারা মামুনুল হক দাঁড়িয়েছেন, সেখানে তারা কিলবিল করবে দেখার জন্য যে কি হচ্ছে, এবং প্রতিটা স্টেপ তারা ফলো করবে। তারপর যখন প্রতিটা আসনের প্রিজাইডিং অফিসার গণনা শেষে তার স্কোর শিট দেবেন, সেই স্কোর শিট একটা আসনে হয়তো ১০০টা পোলিং সেন্টার থাকতে পারে। সেই ১০০টা শিট অনেকেই নিজেরা সংগ্রহ করে তারা নিজেরা যোগ করবেন। এখন তারপর দেখবেন যে এই ফলের সাথে নির্বাচন কমিশন যেই ফল ঘোষণা করছে, মেলে কিনা, রিটার্নিং অফিসার যেই ফল পাঠাচ্ছে, সেটার সাথে মিলে কিনা। সো অনেক স্ক্রুটিনি থাকবে। সো ঢাকায় কারসাজি করা আর পটুয়াখালীতে কারসাজি করা, আমি পটুয়াখালীকে খাটো করছি না, কিন্তু বাগেরহাট বলি, দূরবর্তী জায়গা বাগেরহাট। আমরা সাবির ভাই অনেকক্ষণ আলাপ করছি নির্বাচন, মানে যে আলাপে আমাদের মানে কেন্দ্র ছিল যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, একটা দল ক্ষমতায় আসতেছে, সরকার গঠন হবে। কিন্তু আপনি তৃতীয় মাত্রা জিল্লুর ভাইয়ের ইন্টারভিউটা পড়েছেন, প্রথম আলোতে দিয়েছেন। আমি তার ওই কথাগুলো তার শোতেও দেখি। আমি তার যে মনোলগটা করেন, জিল্লুর রহমান যে মনোলগ প্রচার করেন, তার কথা, সেটা আমি নিয়মিত দেখি বাসায় বসে, এবং নির্বাচন সম্পর্কে তার ধারণাটা আমি জানি। হ্যাঁ, এবং প্রথম আলো ইন্টারভিউতে সেটা আরও ব্যাখ্যা করেছেন তিনি।
যে তার মানে যেটা আমি একটু দর্শকদের সুবিধার্থে বলি যে তিনি বলেছেন যে তিনি নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা এখনও দেখছেন না। উনি উনি নিশ্চয়ই ব্যাখ্যা ট্যাখ্যা করেন, কিন্তু উনি নানা পর্যায়ে মেলামেশা করেন, ডিপ্লোম্যাটদের সাথে ওনার ওঠা বসা আছে। আপনিও বিদেশে থাকেন, উপর থেকে পাখির চোখে অনেক কিছু দেখা যায় যেটা ভেতরে বসে বোঝা যায় না। মানে আপনার মনে কি এরকম কোনো সংশয় কখনো হয়? আমার মনে তো সংশয় ছিল। এখন আমার আরেকটা কাহিনী আছে। কারণ আমি সবসময় মনে করতাম যে বাংলাদেশে নির্বাচন হবে না। এটা একটা স্টুপিড কথা। কারণ বাংলাদেশে নির্বাচন না হলে মানে মানুষের পেটের ভাত হজম হয় না। ২০০৬ সালে যখন 1/11 এর আগে যখন একটা বিরাট ক্রাইসিস চলছিল, তখন আমাকে যখনই অনেকে জিজ্ঞেস করতো নির্বাচন হবে কিনা, আমি বললাম যে নির্বাচন হবে না মানে কি? অবশ্যই নির্বাচন হবে। কিভাবে হবে, কেমন হবে সেটা আমি জানি না। কিন্তু নির্বাচন তো হতেই হবে। কারণ বাংলাদেশ, নির্বাচন তো হবেই। তখন এখানে বিবিসি নিউজের যে করেসপন্ডেন্ট ছিলেন, সে আমাকে বলছিল যে সে বিভিন্ন ইউরোপিয়ান ডিপ্লোম্যাটদের সাথে মানে আলাপ-টালাপ করে তাদের একটা ধারণা হচ্ছে যে নির্বাচন হবে না। তুমি কেন বলছো নির্বাচন হবে? আমি বললাম যে হবে, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া বাঁচতে পারবে না। তারা মরে যাবে যদি নির্বাচন না হয়। আপনি তো মিথ্যা প্রমাণ হয়েছিলেন। হ্যাঁ, এক্সাক্টলি। কিন্তু তারপর দেখা গেল যে 1/11 নির্বাচন স্থগিত, ২ বছর পরে নির্বাচন হলো। সো এইবার আমি ওই নির্বাচন হবে না এই কথাটা বলতে একটু দ্বিধাগ্রস্ত হই। কারণ একবার বলে ধরা খেয়েছি। এখন একটু দ্বিধাগ্রস্ত হই। কিন্তু তারপরে আমার মনে হয় যে নির্বাচনটা হবে। কারণ আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার নিজের ইমেজ সম্পর্কে অনেক সচেতন, এবং উনার ইমেজটা যাতে নিজের ব্যক্তিগত ইমেজ, দেশটা বাদ দেন, ব্যক্তিগত ইমেজ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সে ব্যাপারে খুব খেয়াল দেন। এবং তিনি জানেন যে তিনি সারা বিশ্বকে বুঝিয়েছেন, কারণ তার সমর্থক গোষ্ঠী তো মূলত পশ্চিমা বিশ্বে এবং জাতিসংঘের যে ইউনাইটেড নেশন সিস্টেম, ওইখানে তার অনেক সমর্থক এবং ভক্ত আছে। তাদেরকে জানিয়েছেন যে তিনি একটা দেশে একটা বিরাট সংস্কার করে ফেলছেন এবং একটা সুষ্ঠু একটা ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দেবেন, যার ফলে বাংলাদেশ একটা নতুন পর্বে, তিনি বলেছেন যে সভ্যতার যুগে প্রবেশ করে ফেলেছে অলরেডি ওই ঘোষণাপত্রের সইতে। তো এখন নির্বাচন যদি তিনি করতে না পারেন বা কোনো কারণে যদি নির্বাচন না হয় অথবা সুষ্ঠু না হয় অথবা যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, তাহলে কিন্তু তার ইমেজ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশে তার ইমেজ অলরেডি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের সেই ইমেজ ছিল, অনেকেই অনেক কিছু আশা করেছিলেন তার কাছ থেকে। শান্তিতে নোবেল বিজয়ী, অর্থাৎ তিনি দেশে শান্তি আনবেন, দেশকে ঐক্যবদ্ধ করবেন। ঘটনা হয়েছে উল্টো, দেশটা আরও বিভক্ত হয়েছে এবং অশান্তি হয়েছে, অনেকটা তার নিজের কারণেই। তো যাই হোক, কিন্তু বিদেশে এখনও তার ইমেজটা অটুট রয়েছে। তো তিনি সেটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চাইবেন না। নির্বাচন যদি না হয় এবং এটা যদি সুষ্ঠু না হয়, তাহলে তার ইমেজ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সেজন্য আমি মনে করি যে নির্বাচনটা হবে, তার ব্যক্তিগত স্বার্থের কারণেই নির্বাচনটা হতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াতের যে জোট এবং জামায়াতের যে সমর্থক গোষ্ঠী আছে সরকারের ভেতরে, তারা এটাকে কতটুকু সুষ্ঠুভাবে ভোটিং এবং গণনা হতে দিবে সেটা নিয়ে সন্দেহ থাকতেই পারে। ইতিমধ্যে তো বলে ফেলা হয়েছে যে ভোটের রেজাল্ট আসতে বেশ কয়েকদিন সময় লাগবে, ৪-৫ দিন লেগে যেতে পারে। সেগুলো কি কোনো সিমটম? সিম্পটম মানে কি? এইগুলো হচ্ছে মানে কি বলবো, একটা অ্যালার্মিং একটা সিগন্যাল যে এই যে দেরি হচ্ছে, কিসের জন্য দেরি হবে? কিসের জন্য? বলা হয়েছে ২টা ব্যালট, কারণ একটা হানা ভোট থাকবে। হ্যাঁ, হ্যানা ভোট কাউন্ট করতে আপনার কতক্ষণ লাগবে? আগে আপনার ৪টার সময় নির্বাচন শেষ হতো, ৭টার মধ্যে গণনা শুরু হয়ে যেত। রাত ১২টার পর থেকেই আমরা আংশিক রেজাল্ট পেতে ভোর হতে পরদিন সন্ধ্যা নাগাদ বা ভোরবেলায় মোটামুটি একটা ধারণা পাওয়া যেত। ভোরবেলায় আমরা ধারণা পেয়ে যেতাম যে কে জিততে যাচ্ছে। আর দুপুরের মধ্যে ঢাকার ফলাফলগুলো আসতে একটু দেরি হতো। দুপুরের দিকে আসতো। কারণ রাতের বেলা তারা একটু শঙ্কার মধ্যে থাকতো যে ঢাকার ফলাফল ঘোষণা করলে হয়তো কী হয়ে যেতে পারে। সেজন্য দিনের বেলা ঢাকার ফলাফলগুলো ঘোষণা করত। কিন্তু ট্রেন্ডটা ঠিকই বোঝা যেত যে কে মানে জয়ী হতে যাচ্ছে। সো যদি আপনি সেভাবে করেন যে আপনি যদি গণভোটটা যদি আগেও গণনা করেন, তো এটা তো সকালের মধ্যেই গণনা শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আপনার সারাদিন ধরে আপনি বিভিন্ন আসনের জাতীয় সংসদ যেটা, সেই ভোটাভুটি গণনা করবেন। কেন ৩-৪ দিন লাগবে? এটা তো ২ দিনের বেশি লাগা উচিত না। ইনফ্যাক্ট আপনি যদি ঠিকমতো লোকবল নিয়োগ করেন, তাহলে তো ২ দিনও লাগার কথা না। কারণ আপনি একটা গ্রুপ যদি গণভোট কাউন্ট করে, আরেকটা গ্রুপ যদি
জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট কাউন্ট করে, তাহলে তো একসাথেই একযোগেই তো হতে পারে। তাহলে এই যে তারা বলছেন যে ৩-৪ দিন দেরি হতে পারে, কেউ বলছেন যে ৭ দিনও লাগতে পারে। আমি কোথায় জানি দেখলাম। সো এটা তো একটা মানুষের মনে শঙ্কার সৃষ্টি করবে যে ফলাফল যদি মানে ফলাফলটাকে মানে উল্টে দেওয়ার ম্যানেজ করার ঠিক ওই এরশাদের ৮৬ সালের নির্বাচনের মতো ফলাফল উল্টে দেওয়ার কোনো ষড়যন্ত্র এর মধ্যে আছে কিনা, এটা তো একটা সংশয় মানুষের মধ্যে তৈরি করতেই পারে। আমি আগেই বললাম সেজন্যই যে এটা জায়েজ হয়ে গেল তা তো না। আগেই একটা ঘোষণা দিলাম, ওই তো বলেছিলাম ৪ দিন লাগবে। না, এটাতে মনে হয় মানুষ সন্তুষ্ট হবে না। ঠিক আছে, ধরে নিলাম ভোট হচ্ছে, রেজাল্ট হয়ে গেল, ভালো হলো, জনগণ যে দলকে পছন্দ করলো সেই দল নির্বাচিত হলো, তারপর কি হবে? তারপর এবার মনে হচ্ছে তারপরেও অনেক কথা থেকে যাচ্ছে। অনেক কথা থেকে যাচ্ছে। কারণ অনেক সময় বাংলাদেশে যেটা হয় যে নির্বাচনটা যত না ইম্পর্টেন্ট, নির্বাচনের পরের দিন কি হবে সেটা তার চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট। এবং এই জন্যে অনেক সময় বলা হয় যে আসলে দলগুলোর মধ্যে নির্বাচনের পরবর্তী কি হবে, কে জিতলে কিভাবে আচরণ করবে, কিভাবে একে অপরের সাথে ব্যবহার করবে, সেটা নিয়ে একটা বোঝাপড়া হয়তো করা দরকার। কিন্তু এইবারে যেটা হচ্ছে যে এই দুটো দল মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত, তারা কখনোই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল না। তারা একে অপরকে উপর অত্যাচার করেনি। ৯১ সালে বিএনপি বিভিন্ন আসনে একটা আসন সমঝোতা ছিল, এটা ফর্মাল কিছু ছিল না, ইনফর্মাল। তারপর নির্বাচনের পরে বিএনপি যথেষ্ট আসন ছিল না সরকার গঠন করার, কিন্তু জামাত সমর্থন দেওয়ায় তারা সরকার গঠন করেছিল এবং পরবর্তীতে পুরস্কার স্বরূপ যেই নারী আসনগুলো ছিল, যেগুলো সবই বিএনপির পাওয়ার কথা, সেটা দুটো জামাতকে দেওয়া হয়। এবং পরে আমরা দেখলাম যে ২০০১ সালে তারা ফর্মাল একটা অ্যালায়েন্স করলো এবং সেই অ্যালায়েন্সটা কিন্তু ২০২৪ সাল পর্যন্ত কাজ করলো। তারা একসাথে কাজ করেছে, পার্লামেন্টে কাজ করেছে, সরকারে কাজ করেছে, নির্বাচনে ফাইট করেছে একসাথে ২০০৮ সালে এবং তারা পরবর্তী বছর আন্দোলনেও তারা রাজপথে আন্দোলন, যেটা বিশেষ করে যেটা প্রচণ্ড সহিংস আন্দোলন ছিল ২০১২-১৩ সালে, ১৪ সালে, সেই প্রচণ্ড সহিংস আন্দোলনে জামাত এবং বিএনপি একসাথে কাজ করেছে। কাজেই তারা ছিল আওয়ামী লীগের ভিকটিম এবং আওয়ামী লীগও ছিল তাদের ভিকটিম। সো এখানে আওয়ামী লীগ নেই, কাজেই এখানে কিন্তু বিএনপি জামাতের কোনো ভিকটিম নেই, বা বিএনপি জামাত কারো দ্বারা অত্যাচারিত হচ্ছে তেমন কোনো ইয়ে নেই। কাজেই নির্বাচনের পর কারো প্রতিশোধ নেওয়ার কিছু নেই। এখন যেরকম ১.৫ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের মামলা টামলা করে প্রতিশোধ নেওয়া হচ্ছে বিচারের নামে, কিন্তু তখন তো প্রতিশোধ নেওয়ার কিছু থাকবে না। কাজেই পরিস্থিতিটা অনেকটা বেটার হবে। এখানে তো ওই মানে ভুয়া মামলা সৃষ্টি করার সেটা একটা ব্যাপার আছে সাবির ভাই। আমার ঠিক আপনার যেদিকে আমি নজরটা ঘোরাতে চাচ্ছিলাম, ব্যাপারটা আরও একটা দিক আছে যে এইবার নানা রকম তত্ত্ব আছে বাজারে যে ইলেকশনে জয় পেলেই সরকার গঠন করতে পারবে কি না, আসলে সেখানে কি হবে, গণপরিষদের কথা বলা হচ্ছে। কেউ বলছেন যে এই নির্বাচিত এমপিরা গণপরিষদ সদস্য হবে, তারা সংবিধান সংস্কার করবে ১৮০ দিন ধরে। তো সেখানে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আমি জানি না একটা অনুধাবনের ঘাটতি আছে কিনা যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্র ব্যবস্থাটা কী হবে, আমাদের যে সরকার যারা বিদায় নেওয়ার কথা তারা কোথায় থাকবে, নতুন যে সরকার আসবে তারা কি শপথ নিয়ে সরকার গঠন করবে, সংসদ হবে, প্রধানমন্ত্রী হবে এরকম, নাকি আগে তারা বসে বসে সংবিধান সংস্কার করবে এবং তারপর যে তারা সংস্কার হবে। এইগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি নিজে অনেকের সাথে কথা বলেছি কিন্তু ধোঁয়াশা দূর হয়নি বলে আমার মনে হচ্ছে। মানে এখানে আপনার মানে অনুধাবন কি? ধোঁয়াশাটা আমার মধ্যেও আছে, কেন এবং এই ধোঁয়াশা সৃষ্টি করার জন্য একজনই দায়ী, সেটা হচ্ছে ডক্টর আলী রিয়াজ। কারণ এতদিন আমরা শুনে এসেছি যে এনসিপি দাবি ছিল যে জাতীয় সংসদ না, গণপরিষদ নির্বাচন প্রথম করতে হবে, সেই গণপরিষদ নতুন একটা সংবিধান লিখবে, তারপরে ওই সংবিধানের ভিত্তিতে জাতীয় সংসদের নির্বাচন হবে। এটা ছিল এনসিপির দাবি। এবং এনসিপি এবং জামাত দুজনই দাবি করছিল যে গণভোটটা আগে হতে হবে, কারণ ওই গণভোটটা হচ্ছে জুলাই সনদ, ওইখানে যেসব কথাবার্তা আছে, যেসব বয়ান আছে, সেগুলো সংবিধানে ঢোকানো হবে। এইটা ছিল তাদের দাবি। কিন্তু বিএনপির দাবি অনুযায়ী জিনিসপত্র আগাচ্ছিল বলে মনে হচ্ছিল, যে তারপরে বিএনপি বলল যে গণভোট এবং নির্বাচন একই দিনে হতে হবে, তো সেটা সরকার রাজি হলো। এবং ধরে নেওয়া হচ্ছিল যে যেহেতু গণভোটে সংবিধানের ৩০টি ধারা সংশোধন করার প্রস্তাব আছে, তো হ্যাঁ ভোট হলে যাতে এই নির্বাচিত
প্রতিনিধিরা তারা একই সময়ে গণপরিষদ এবং জাতীয় সংসদ এই দুটো ফাংশনই তারা করতে পারে। তা এখন জাতীয় মানে সংবিধান সংশোধন করতে গেলেই গণপরিষদ তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, কারণ জাতীয় সংসদ তো আগেও সংবিধান সংশোধন করেছে। কিন্তু এবার তো মৌলিক পরিবর্তনের প্রশ্ন আসছে, সেটা একটা মৌলিক ব্যাপার। পরিবর্তন আগেও মানে জিয়াউর রহমানের যেসব জায়গা পরিবর্তন করা যাবে না বলে সংবিধানে বলা আছে সেগুলো পরিবর্তন করার হচ্ছে। উদ্যোগ আছে। কারণ এখন তো সংবিধানে কি আছে না আছে, যদিও সংবিধানের মানে এখনো বহাল, সেই সংবিধানের অধীনেই সব হচ্ছে, কিন্তু আসলে সংবিধানের কোন ধারা মানা হচ্ছে কোন ধারা মানা হচ্ছে না সেটা মানে এটা একটা মগের মুল্লুকের মতো চলছে। যে ওই যে ইংরেজিতে একটা জিনিস হয় না, ড্রেস অ্যাজ ইউ লাইক, পার্টি যে করে, তো রাজনীতি হয়ে গেছে সেরকম, যে যেমন খুঁজিস সাজো। আমার যখন প্রয়োজন হচ্ছে আমি বলছি সংবিধানে আছে, আমার যখন প্রয়োজন হচ্ছে না দূর, সংবিধান কি। সো এখন এটা ধরে নেওয়া হচ্ছিল যে নির্বাচনের পর এই প্রতিনিধিরা তাদের সরকার গঠন করবে, কিন্তু একই সাথে সংবিধান পরিবর্তনের জন্য তারা গণপরিষদের একটা ভূমিকা পালন করবে। কিন্তু ডক্টর আলী রিয়াজের এই কথার থেকে একটা সন্দেহ জাগলো, যে তিনি বলছেন যে প্রথম 180 কার্যদিবস এরা গণপরিষদ হিসেবে কাজ করবে। তার মানেটা কি? 180 কার্যদিবস মানে 7-8 মাস প্রায়। না, আরো বেশি, অনেক বেশি, কারণ এর মধ্যে ছুটি থাকবে, ছুটি নানা রকম উৎসব থাকবে, বিরতি থাকবে, অবকাশ থাকবে, মানে 100 সপ্তাহে 2 দিন উইকেন্ড আছে। হ্যাঁ, 180 দিন, এটাই হচ্ছে 6 মাস। তারপরে আপনি উৎসব, উইকেন্ড সব 180 কার্যদিবস, আমার আমার অভিজ্ঞতা যেটা বলে 180 কার্যদিবস এক বছরেও সংসদে থাকে না সাধারণত, তার বেশি সময় লাগে 180 কার্যদিবস। হয়তো এবার তারা টানা করবে, হয়তো তখন কারণ তারা অ্যাডজয়েন্ট করে, মানে 90 দিন পর অ্যাডজয়েন্ট করলো বা 30 দিন পর অ্যাডজয়েন্ট করলো, অনেক 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 ঘটনা হয়। সো এইটা থেকে অনেকে সন্দেহ হচ্ছে যে তারা বলবে যে না, এটা গণপরিষদ, তাদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করা, সরকার যেটা আছে সেটাই কাজ করে যাবে। অর্থাৎ অনেকের যে একটা আশঙ্কা যে এই সরকার আসলে একটা দীর্ঘমেয়াদে থাকতে চায় অফিস, তারা ক্ষমতা ছাড়তে চায় না, সেটারই একটা আভাস আবার পাওয়া যাচ্ছে। এবং সেই কারণে মানুষের মনে একটা ধোঁয়াশা, মানে কি সংশয় এবং কনফিউশন তো আছেই, যে এর মানে কি, এর মানে কি, কিন্তু আবার সংশয়টাও আছে। আপনার মনে আছে ঢাকা পোস্টের ফারহানা এই প্রশ্নটা একবার তুলেছিল, পরে তাকে প্রেস সেক্রেটারি তাকে ব্যাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে সেটা ঠিক বলে নাই। না, এটা কোন এরকম সে, আপনি যে প্রশ্নটা এখন তুলছেন, এরকম ঢাকা পোস্টের ফারহানা একটা পডকাস্টে এরকম একটা প্রশ্ন তুলেছিল, পরে শফিক ভাই প্রেস সেক্রেটারি উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে না, এরা এটা ভুল বলেছে, যে না এরকম কিছু হবে না, সরকার গঠন হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর আলী রিয়াজের স্টেটমেন্টের পরে আগে আগে আচ্ছা, তারপরে কি হচ্ছে এখন? কনফিউশনটা তো সৃষ্টি হলো এই ডক্টর রিয়াজের কমেন্টের কারণে। তার আগে তো সেরকম কোনো আশঙ্কা ছিল না। আগে বেশ পরিষ্কার ছিল যে এরা একই সাথে সরকার গঠন করবে এবং জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, এবং গণভোটে যদি হ্যাঁ রায় হয় তাহলে গণভোটের যেই সংশোধনীগুলোর কথা বলা আছে সেখানে বিতর্ক হবে যে বিএনপি যদি যে মানে মেজরিটি, তারা আসলে কোন সংশোধনী চায় কোন সংশোধনী চায় না, সেটাও একটা প্রশ্ন। সো এখন প্রশ্ন হচ্ছে যে 180 কার্যদিবস সংসদে তারা সংসদ মানে কি হিসেবে কাজ করবে, তারা কি সরকার গঠন করতে পারবে কিনা। আর যদি বিএনপি জয়ী হয় এবং সরকার গঠন করতে না পারে, তাহলে বিএনপি কি বসে বসে আঙুল চুষবে, সেটারও একটা প্রশ্ন। কাজে এটা একটা মানে কি বল অনিশ্চয়তার সৃষ্টি করবে। মানে একটা কথা বলা হচ্ছে যে এই যে জুলাই চার্টারে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, এবং হ্যাঁ যদি যেতে, হ্যাঁ মানে তো সবগুলোই অ্যাকসেপ্ট করে নেওয়া, তারপর কি আসলে এই রাজনৈতিক দলের বা গণপরিষদের বা এদের এইগুলো চেঞ্জ করার কোনো উপায় থাকবে কিনা, সেই প্রশ্নটাও অনেকে করছেন। আসলে কি উপায় থাকবে কোনো? উপায় মানে কি, আপনার ধরুন যে সাংবিধানিক সংশোধনী যেগুলো বলা আছে 30টার মতো, সেগুলোর কিন্তু অনেকগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন বিএনপি যদি ক্ষমতায় মানে মেজরিটি হয়, তাহলে তারা কেন রাজি হবে এই যেখানে তাদের জনগণ তো রেফারেন্ডামে রায় দিয়ে দিচ্ছে। রেফারেন্ডামটা মানে কতটা আইনসিদ্ধ, রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় কিনা সেটাই তো একটা বড় প্রশ্ন। কোন আইনে আছে, কোন সংবিধানের কোন ধারায় আছে যে আপনি রেফারেন্ডাম দিয়ে? আমাদের এখনকার সংবিধান ও আইন অনুযায়ী রেফারেন্ডামের তো অস্তিত্ব নাই। তাহলে কিন্তু এই জিনিসটা আদালত পর্যন্ত গড়াতে পারে। আদালত এক সময় এটা যাবেই, এই বছর না হোক, আগামী বছর না হোক, কোনো এক সময় এটা আদালতে যাবে, এবং আদালতকে তখন দেখতে হবে যে এটা আসলে আইনসিদ্ধ কিনা। অনেক কিছু করা হয় যে সময়ের প্রয়োজনে, ডক্ট্রিন অফ নেসেসিটি, এটার প্রয়োজন ছিল সেজন্য এটা করা হয়েছে। হ্যাঁ, এটা সাংবিধানিক না, কিন্তু এটার প্রয়োজন ছিল, রাজনৈতিক প্রয়োজনীয়তা, সময়ের প্রয়োজনীয়তা। সো এইভাবে অনেক কিছু করা হয়, কিন্তু ওটা হচ্ছে একটা এমার্জেন্ট সিচুয়েশনের মধ্যে। সরকারের পতন হয়ে গেছে, কে সরকার হবে, কোনো রাস্তা নেই,
একটা অন্তর্বর্তী সরকার আমি চাপাই দিচ্ছি, ঠিক আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা দরকার ছিল, সেই জন্য করা হয়েছে। কিন্তু এটা তো সময় নিয়ে পরিকল্পনা করে করা হচ্ছে, এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য করা হচ্ছে না। আপনার তো সংবিধানের যে সংশোধনী আপনি চান সেটা তো যে কোনো সময় করতে পারেন, কিন্তু এটা হবে একটা রাজনৈতিক সমঝোতার কাজ, এবং এটা মানে নিয়ম হচ্ছে যে সংসদেই এটা উপস্থাপিত হবে, সংসদেই আলোচনা করে 2/3 ভোটে পাশ হতে হবে, তাহলেই আপনি সংবিধান সংশোধন করছেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে গণভোটে হ্যাঁ হলেই এটা সংসদে সিম্পল মেজরিটিতে পাশ হয়ে যাবে, সিম্পল মেজরিটি, 2/3 লাগবে না। তো সেটা তো মানে একটা ভিন্ন একটা সংবিধানের একটা মানে ভিন্ন একটা পথ সৃষ্টি করছে। মানে এটা একটা মানে অন্যরকম ব্যাখ্যা আসার সুযোগ থেকেই যাবে সবসময়, সেটা হ্যাঁ, বলছেন। তো এটা যে একটা গোলমাল সৃষ্টি করবে, বিশেষ করে যদি বিএনপি মেজরিটি পায়। এবং কেউ চাইলে এটা ছুঁড়ে ফেলে দিতে পারবে কোনো একদিন। বিএনপি চাইলে তারা যদি আমি না বিএনপির কথা বলছি না, ধরেন আরো অনেক পরে অন্য একটা দল চলে আসলো। পারবে না কেন? এখন তারা ব্যাপারটা হচ্ছে যে সেজন্য তারা একটা উচ্চ কক্ষের কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এটা উচ্চ কক্ষেও পাশ করতে হবে, শুধু নিম্ন কক্ষে পাশ করা চলবে না। কাজে কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায় তাহলে তাকে নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে এই দুই কক্ষেই এটা এই পাশ করতে হবে। তো এখন যেই দল, কোনো দল যদি সেরকম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে দুই কক্ষেই, তাহলে তারা পারবে না কেন? অবশ্যই পারবে। কে তাদের আটকাবে? আর একটা কথা অনেকে বলছেন যে যে এমপিরা বা যদি মনির হায়দারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি ব্যাখ্যা দিয়েছেন আমাকে এভাবে যে এই 300 জন এমপি একই সাথে তারা গণপরিষদের সদস্য হবেন, তারা কখনো সংসদের কাজ চালাবেন, কখনো গণপরিষদের কাজ চালাবেন। যদি তাই হয় তাহলে তারা একটা শপথ নেবেন, যে শপথটা তারা নেবেন সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে। এবং সেই সংবিধানে বলা হয়েছে যে মৌলিক পরিবর্তন করা যাবে না, এবং এই মৌলিক পরিবর্তনগুলো তারা করবে না। এইগুলো কি খুব কন্ট্রাডিক্টরি হবে কিনা, এবং সেগুলো একটা প্রশ্ন রেখে যাবে কিনা? অবশ্যই কন্ট্রাডিক্টরি। তারা যদি শপথ নেয় যে সংবিধান সমুন্নত রাখার, তাহলে সংবিধানটা কি? যে সংবিধান বর্তমানে আছে সেই সংবিধানই তো। তাহলে যদি এমন কোনো সংশোধনী থাকে যেটা বর্তমান বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে তো সে তার শপথই ভঙ্গ করছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে। তো এটা তো একটা বিতর্ক সৃষ্টি করবেই। আরেকটা বিষয় হচ্ছে যে শপথ নিবে কার কাছে? নরমালি একটা নবনির্বাচিত সদস্যরা যেই পূর্ববর্তী যে সংসদ স্পিকার। তার স্পিকারের তার কাছে শপথ নেয়, এবং ওই স্পিকারই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, এবং প্রথম অধিবেশনেই সংসদ সদস্যরা নতুন স্পিকার নির্বাচিত করেন এবং তিনি হ্যান্ড ওভার করে দিয়ে যান। তো এখন গত সংসদ রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে তারপর আমরা দেখলাম যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি একটা মানে পদত্যাগ করেছেন। তো এখন যদি তিনি পদত্যাগ করে থাকেন তাহলে তো তিনি আর স্পিকার নেই। শপথ পড়ানোর মানুষ নেই এখন। তাহলে শপথ পড়াবে কে? হয়তো বলবে যে আচ্ছা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডক্ট্রিন অফ নেসেসিটি। আবার সেই সময়ের প্রয়োজনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসে শপথ পড়াবেন। তো এরকম অনেক, মানে এগুলোকে আমি বলি গোজামিল দিয়ে চলছে দেশ, এবং গোজামিল দিয়ে চলতে থাকবে আরও কিছু। এটা কি ভালো হবে আখেরে? এটা কোনোভাবেই ভালো না, কারণ এটা তো একটা দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে যে আপনি যা খুশি তাই করতে পারেন, যেমন খুশি সাজো, প্রয়োজনে আপনি যা খুশি তাই করতে পারেন। এটা একটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। তো ভবিষ্যতে কোনো সরকার যে সেই একইভাবে এই যেমন খুশি সাজো রাজনীতিতে নামবে না, তার কি গ্যারান্টি আছে? আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, আমরা শেষও করব। আপনি ব্রিটিশ সিটিজেন, আপনার একজন ফেলো ব্রিটিশ সিটিজেন টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের একটা আদালত তাকে কারাদণ্ড দিয়েছে। আমরা আজকে রেকর্ড করছি, গতকালকে ইয়ে করেছে 2 তারিখে 2রা ফেব্রুয়ারি, এবং সেখানে বলা হয়েছে যে প্লট ঢাকায় রাজুকের প্লট নেয় অনিয়ম করার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে? প্রথমত আমি শুধু ব্রিটিশ সিটিজেন না, আমি কিন্তু দ্বৈত নাগরিক। আমি আপনি ব্রিটিশ বাংলাদেশের এবং বাংলাদেশি একই সাথে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি ইলেকশন করতে পারবেন না। আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না, আমি কোনো মন্ত্রিত্ব চাচ্ছি না, আমি কোনো বিশেষ সহকারীও হতে চাচ্ছি না, আমি কোনো উপদেষ্টা হতে চাচ্ছি না, কারণ আমি দ্বৈত নাগরিক। এখন টিউলিপ সিদ্দিকী দ্বৈত নাগরিক কিনা আমি জানি না। তিনি যে ব্রিটিশ নাগরিক সেটা আমি জানি, কিন্তু দ্বৈত কিনা মানে বাংলাদেশি ন্যাশনালিটিও তার আছে কিনা আমি জানি না। কিন্তু মামলার রায় নিয়ে কমেন্ট করার সমস্যা হচ্ছে যে আমি তো মামলাটা ওইভাবে ফলো করিনি, কারণ আমার কাছে যখন অভিযোগ শুনি যে কী অভিযোগ নিয়ে আসা হচ্ছে, আমার কাছে জিনিসটা একটু হাস্যকর মনে হয়েছে যে টিউলিপ সিদ্দিকী মানে প্লট পাওয়ার জন্য তাকে হুমকি দিতে হয়েছে বা
বা তদবির করতে হয়েছে, তার এটা আমার কাছে মনে হয় একটু না হাস্যকর। মানে এটা কার্যত তার হবে না যে তাকে প্লট দিয়েছে তার, না যদি অনিয়ম হয় তো যে দিয়েছে সে করেছে, যে নিয়েছে সে মানে অনিয়মের দায়ী কেন হবে? না, মানে আমার এমন আমার একটা একটা সাধারণ খুব লেম্যান হ্যাঁ, প্রশ্ন না এটা যে অভিযোগ আমি যতদূর জানি অভিযোগটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী ফোন করে যে কর্মকর্তা তাদেরকে হুমকি দিয়েছে। প্রেশার দিয়েছেন যাতে এই তার বোন, ভাই, মা হুম, হুম। তাদেরকে প্লট দেওয়া হয়। এখন আপনি একবার বলবেন যে যে দেশটা শেখ পরিবার দেশটাকে তাদের বাপের সম্পত্তি হিসেবে ট্রিট করেছে। আবার একটা ছোট্ট একটা প্লট পেতে ১০ কাঠার একটা প্লট পেতে টিউলিপ সিদ্দিকীকে লন্ডন থেকে বসে একজনকে প্রেশার দিতে হবে। এটা তো আমি বিশ্বাস করতে পারি না। কারণ যদি শেখ রেহানা প্লট চায় তাহলে এটা কাউকে প্রেশার দিতে হবে, বা যদি শেখ রেহানার মেয়েকে মানে মেয়ে যদি প্লট চায় কাউকে প্রেশার দিতে হবে, এটা তো আমি বিশ্বাস করতে রাজি না। বিশেষ করে যখন শেখ হাসিনার ক্ষমতা যখন যে পর্যায়ে ছিল ওই সময়, এটা তো মানে আমি মনে করি যে কর্মকর্তারা নিজের থেকে বললেন যে স্যার আপনার পরিবারকে আমরা প্লট দিই। সেভাবেই কাজগুলো হতো। সো আমি জানি না এই বিচারটা কেমন হয়েছে, কারণ বিচার অবশ্যই টিউলিপ সিদ্দিকী বা তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল বলে আমি জানি না, বা শুনানি কেমন হচ্ছে, কি এভিডেন্স তো নিশ্চয়ই একজন লোকের বয়ান যে হ্যাঁ আমাকে ফোন করে বলেছে যে এই দে প্লট। সো আমি জানি না, কিন্তু আমার কাছে অভিযোগটাই হাস্যকর মনে হচ্ছে। এই প্রশ্ন যখন এলোই, আম, দেশটা মানে একটা পরিবারের বা শেখ হাসিনা, আওয়ামী লীগ, আমরা নির্বাচন নিয়ে আলাপ করলাম, এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, এবং আওয়ামী লীগের যারা বাংলাদেশের সমর্থক আছে, যারা ভোট দেন, তারা তো নিশ্চয়ই হারিয়ে যাননি, তারা তো সবাই বিদেশ চলে যাননি নিশ্চয়ই। এটা সেটা তাহলে কোটি কোটি মানুষকে দেশের বাইরে চলে যেতে হতো। এখন অনেকেই বলেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, এই দলটাকে আবার ফেরানোর কথা। এখন আমরা আলাপ করছিলাম যে হয় বিএনপি ক্ষমতায় আসবে নাহলে জামাত ক্ষমতায় আসবে, মানে সেইখানে কোন দল ক্ষমতায় আসলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারটা মানে কতটা সুযোগ থাকবে এই দলগুলোর জন্য, এই দলটির জন্য, বিশেষ করে আওয়ামী লীগের জন্য? আচ্ছা, এক নম্বর হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কাজ করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে প্রথমে অভিযোগটা স্বীকার করতে হবে, তাদেরকে অ্যাডমিট করতে হবে যে হ্যাঁ তারা অপরাধ করেছে, এবং সেই অপরাধের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং তারা পলিটিক্স থেকে চিরতরে বিদায় নেবেন, এরকম একটা অঙ্গীকার তাদেরকে দিতে হবে। তারপরেই এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়াটা কাজ করে। তো আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো ভুল করেছিল সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না, যদিও সজীব ওয়াজেদ সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে কিন্তু একটা আভাস দিচ্ছে যে তারা ওই অ্যাকনলেজ করছে যে কিছু একটা হয়েছে যেটা হয়তো সরকারের গাফিলতি ছিল, বা মানে এক কদম আগাচ্ছে, হাঁটি হাঁটি পা পা এইভাবে। কিন্তু একেবারে পুরোপুরি তাদের দায় দায়িত্ব স্বীকার করে নিবে এরকম কোনো পরিস্থিতি এখন আমি দেখছি না। কিন্তু সেটা হতে পারে যদি দুপক্ষের মধ্যে একটা নেগোসিয়েশন হয়। তো ইউনূস সরকার কোনো নেগোসিয়েশনের কোনো স্টেপ নেননি, কারণ তারা ছিল পুরোপুরি প্রতিহিংসার দিকে লক্ষ্যে। কারণ তারা এটা ফ্যাসিবাদী সরকার, খুনি, ম্যাস মার্ডার এইসব বলে গালিটালি দিয়ে হাসিনার নামে এসব গালিটালি দিত। তো এখানে তোর কোনো নেগোসিয়েশনের কোনো স্কোপ ছিল না, এখানে পুরোপুরি মানে মোডটাই ছিল প্রতিহিংসা, রিভেঞ্জ। সো সেখানে কোনো আলোচনা হতে পারতো না। কিন্তু বিএনপি এবং জামাত তারা কিছুটা নমনীয়। বিএনপির কোনো কোনো নেতার কথায় কিন্তু রিকনসিলিয়েশন হতে পারে এমন একটা আভাস পাওয়া যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এই সম্পর্কে বলেছেন। আর জামাতের ব্যাপার হচ্ছে যে তারা তাদের একটা অবস্থান হচ্ছে তারা মানে প্রতিহিংসার পথে যেতে চায় না, এরকম কথা বলেছে। এবং অনেকে দেখেছে যে আওয়ামী লীগারদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, শত শত হাজার হাজার মামলা, অনেক মামলা ভুয়া মামলা, সেগুলো করেছে মূলত বিএনপির নেতাকর্মী বা তাদের আইনজীবীরা। সো তারা মনে করছে যে এটা বিএনপিকে এই জিনিসটাকে দফা করতে হবে, যে এই মামলাগুলোকে একটা পুঁজি হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করা, যে ঠিক আছে এই মামলাগুলো আমরা উইথড্রয়ালের ব্যবস্থা করব, কিন্তু তোমাদেরও স্বীকার করতে হবে যে তোমরা অপরাধ করেছো, এই অপরাধ সেই অপরাধ করেছো, এবং তোমাদের এই ব্যক্তিরা আর জীবনে রাজনীতি করতে পারবে না। এটা শেখ হাসিনা হতে পারে, অন্য কেউ হতে পারে, একটা লিস্ট তারা দিতে পারে যে এই ব্যক্তিরা আর জীবনে রাজনীতি করতে পারবে না। তো সেটা যদি হয় এবং আওয়ামী লীগ যদি সেটা মেনে নেয়, কারণ সজীব ওয়াজেদ কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তার মার বয়স হয়েছে, এবং এই ২০২৪ সালের যে নির্বাচনের পরই মানে যে ৫ বছরের টার্ম, সেই টার্মের পরই হতে তার লাস্ট টার্ম, এবং এই বয়সে আবার রাজনীতি ফিরতে হবে এমন কোনো কথা নেই। সে কিন্তু একটা অলরেডি আভাস দিয়ে ফেলেছে যে শেখ হাসিনা ছাড়াও
আওয়ামী লীগ এগিয়ে যেতে পারে ভবিষ্যতে। শেখ হাসিনার জায়গায় কে নেতা হবে সেসব কিছু বলেনি। সো আওয়ামী লীগের পক্ষ থেকে এই একটা কিছুটা মুভমেন্ট আমি দেখছি, কিন্তু এই দিক থেকে একটা অ্যাপ্রোচ হতে হবে। নেগোসিয়েশন তো দুপক্ষের মধ্যে হতে হবে, শুধু আওয়ামী লীগ বসে বসে কথা বললেই হবে না। আবার সম্প্রতি শেখ হাসিনা যে ছোট একটা ভাষণ দিলেন দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, সেই ভাষণে কিন্তু আমি সেরকম কোনো না, ওনার কোনো রিকনসিলিয়েশনের কোনো আভাসই পেলাম না। ওনার কোনো বক্তব্যই কখনো ওনাকে এতটুকু দুঃখিত মনে হয়নি। না, তিনি সব মানে ইউনূস সরকার তাকে যেভাবে গালি দেয়, তিনিও ইউনূস সরকারকে ঠিক সেই ভাষায় গালি দিলেন, ফ্যাসিস্ট, খুনি ইত্যাদি বলে। কাজেই কিন্তু সেটা হচ্ছে ইউনূস সরকার। যখন ইউনূস সরকার আর নেই, যখন বিএনপি বা জামাত সরকার আসবে, তখন কিন্তু সিনারিও একটু চেঞ্জ হবে। এটা যদি বিএনপি বা জামাত যেই ক্ষমতায় আসুক, তারা যদি এটাকে কাজে লাগাতে চায়, তাহলে তারা কাজে লাগাতে পারে। আর যদি না চায়, তারা যদি মনে করে যে না, আমি আওয়ামী লীগ দলটাকে নিশ্চিহ্ন করে দিব, তাহলে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা, সংঘাতের সম্ভাবনা সৃষ্টি হবে। তারা যদি মনে করেন যে মানুষ আওয়ামী লীগের উপর এতই ক্ষিপ্ত যে আওয়ামী লীগ কোনো মানে হালে একেবারেই পানি পাবে না, তাহলে তারা একটা বিরাট ভুল করবে। সেটা শেখ হাসিনা যেই ভুল করেছিল 2024 সালে, যে এটা কিছুই না, এদেরকে আমি ইজিলি বিদায় দিতে পারবো আন্দোলনের মাঠ থেকে, আওয়ামী লীগকে আন্দোলন করে হটানো যাবে না, বিরাট ভুল করেছিল। তার মাসুল এখনও দিচ্ছে সে। জামাত বা বিএনপি যদি মনে করে যে তারা ওই ইমোশনে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে একেবারেই নিশ্চিহ্ন করে দিতে পারবে, তাহলে তারা ভুলটা করবে। কেউ ভুল না করুক। সাবির ভাই, অনেক ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই ঠান্ডা কফিটা দেওয়ার জন্য। না, কফিটা ঠান্ডা ছিল না, গরমে আসছে। গরমে আসছে, কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলছি, মানে ঠান্ডা হয়ে আলোচনায় কোনো উত্তাপ ছিল না, আলোচনায় উত্তাপ না থাকায় কফি ঠান্ডা হয়ে গেছে। আলোচনায় উত্তাপ ছিল না ছিল সেটা দর্শকরাই বিবেচনা করবেন। সাবির মুস্তাফার সঙ্গে কথা হলো বাংলাদেশের চলমান রাজনীতি এবং অন্যান্য নানা ইস্যু নিয়ে। এই আলাপে কি লাভ হলো সেটা সময় বলে দেবে। আমরা চাই আমাদের আলাপ চলবে, কথা চলবে, কথা চলুক।